ভাইয়া কন্টেন্ট ভালো বানান। ইটস নট অ্যাবাউট ঈদ, ইটস নট অ্যাবাউট হিন্দি সিনেমা, ইটস নট অ্যাবাউট শাকিব খান। আমাকে বলে তুমি তো বড় বড় কথা কইতেছো, তুমি তো শাকিব খানের নিয়ে পাইতেছো, সেটা ঠিক আছে। কতটা না মানে আমরা কতটা না হিন্দি ছবির দোষ, কতটা না শাকিব খানের ডেট পাচ্ছি না, আরশাদ আদনানের পাচ্ছি না, এটা হচ্ছে আমার মনে আর একটু বলি না যে আমি আসলে কি বানাচ্ছি। আমি যেটা বানাচ্ছি এটা যদি শাকিব খান সহ হলেও কি দেখতো? শাকিব খানের সব ছবি কি সুপারহিট? শাকিব ভাইয়ের অবদানও যেমন আপনাকে স্বীকার করতে হবে, আপনাকে আদনান ভাইয়ের অবদানও স্বীকার করতে হবে। এবং আমি যেটা বারবার বলি, সত্যি সত্যি চাই যে এই দুইটা লোক একসাথে কাজ করুক, যদি ইন্ডাস্ট্রি অনেকেই চায় না যে এরা একসাথে কাজ করুক। সিনেমা কত টাকা লাগে, সিনেমার গল্প কি, সিনেমার ইমোশন কি, কস্টিউমে কত টাকা লাগে, এই সিনেমার ডিটেল রিলিজ কীভাবে দিতে হয়, ডিটেলিং বোঝা, এবং ওই প্রযোজকের পর্যাপ্ত পরিমাণ টাকা থাকা, এবং তার চেয়ে জরুরি এই পর্যাপ্ত পরিমাণ টাকা খরচ করার কলিজা থাকা। আমাদের দেশে আরও একটা বড় ছবি, মার্জিনের ছবি হচ্ছে অপারেশন জ্যাকপট। এটা নিয়ে তর্ক বিতর্ক আলোচনা, তোমার একটু মন্তব্য শুনতে যাচ্ছে। এটা নিয়ে যেটা সত্যিকারের যে মন্তব্য বলতে চাই সেটা বললে আসলে বিতর্ক তৈরি হবে। মানে আমি আসলে কাউকে ছোট করতে চাই না অন স্ক্রিনে কখনোই, বাট আমার কাছে যেটা সবচেয়ে মনে হয়েছে, যখন ধরেন আমি রাজকুমার বানাই, আমি আমার মন মতো আমি এটা লিখছি, আমার যা মন চাই আমি দেখাতে পারি, কিন্তু আমি যখন কোনো ইতিহাস দেখাবো, আমি যখন আপনাকে, এটা কিন্তু একটা দলিল, ডকুমেন্ট, হ্যাঁ ফিক্সড, এটা আপনার মন মতো হইলে হবে না ভাইয়া, আপনাকে যা ঘটছে তাই দেখাতে হবে। সো জ্যাকপটের যে কিছু কিছু স্টিল, কিছু কিছু লুক, কিছু কিছু দেখে আমার সন্দেহ হয়েছে। কারণ আমি তো মুক্তিযুদ্ধ দেখি না, আমি আমার বাবাকে দেখাইছি, তো আমার বাবা বলছে যে না এরকম আমরা দেখি নাই। সো একটা স্টিল দেখেই জাজমেন্টাল আমি যেতে চাই না, হ্যাঁ। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এইটা যদি হয়, যেটা আমি এখন মতো দেখছি, সেটা একটা অন্যায় হবে ওই সময়টার সাথে। কারণ এবং আমি জানি না যে কোনো সব সাংবাদিক সেটের মধ্যে ঢুকতেছে, প্রত্যেকটা লোকেশনের ছবি তুলতেছে, প্রত্যেকে যে যার মতো ইন্টারভিউ দিচ্ছে, সেলিম ভাইয়ের সাথে যেটা হয়েছে সব কিছু মিলায়া আমার কাছে জিনিসটা সুন্দর মনে হয় নাই ভাইয়া। মানে যেই প্রসিডিউরের জিনিসটা হচ্ছে, যেভাবে হচ্ছে, এবং আমার কাছে সুন্দর লাগে না সেটা অন্য জিনিস, কিন্তু আমি বারবার এই প্রশ্নটা করে, ধরো মুজিবের পরে সবচেয়ে বড় বাজেটের ছবি হতে যাচ্ছে এটা, মানে 21 কোটি প্লাস। আমি শুনছি এটা নাকি আরো স্বপন ভাই নিজে বললো যে 50 পার হয়ে যাবে। এখন দেখেন ভাইয়া, 50 crore দিয়ে যদি একটা বাংলাদেশে একটা ছবি হয়, তো হওয়া উচিত এমন একটা ডকুমেন্ট যেটা আগামী 300 বছর পরে আপনি ডকুমেন্ট হিসেবে দেখবেন। এখন 300 বছর পরে যদি একটা মানুষ এই সিনেমাটা দেখে, বা 200 বছর পরে দেখে, এবং সে যদি ও আচ্ছা এরকম ছিল, আচ্ছা এরকম একটা ভুল তথ্য জানলো, ভুল ইনফরমেশন জানলো, এইটা একটা ক্রাইম। এটা আপনার ভুল বলবো না, এটা একটা অন্যায়, ক্রাইম। ইউ কান্ট ডু ইট। আপনি যখন কারো ব্যক্তি জীবনের নিয়ে কারো ইয়ে বানাবেন, আপনাকে অথেন্টিক, কারণ আমি তো বিশ্বাস করছি ওইরকমই অপারেশন জ্যাকপটের এরকমই ছিল। সো এইটা আপনাকে খুব সচেতনভাবে এবং কোনো একটা জবাবদিহির জায়গা থাকা উচিত। আমি জানি না, নিশ্চয়ই আছে, কিন্তু ডেফিনেটলি নিশ্চয়ই আছে, কিন্তু ইতিহাস নিয়ে কাজ করাটা ভাইয়া আমার মনের মতো, মানে যেমন খুশি তেমন সাজো না কিন্তু আসলে। তো ভার্সিটাল মিডিয়ার সাথে একটা দীর্ঘ সংসার যাচ্ছে হিমাল আশরাফের। তো যেটা হয় যে একটা সফল হবার পর অনেকে নক করে, প্রডিউসার, লগ্নিকারী, যে একসাথে করি, কতদিন, ঠিক আছে একটা কাজ অন্তত করি, এরকম কেমন অফার পাচ্ছ বাইরে থেকে? বাইরে থেকে তো ভাই স্বাভাবিক, মানে যেটা হয় যে হিট ছবি এলে এবং সবাই দুইটা ধারণা যে আমার কাছে আসলে হয়তো শাকিব খানের ডেটটাও পাওয়া যাবে, মানুষ মনে করে আর কি। সো বাট প্রডিউসারের জায়গা থেকে দেখেন, মানে প্রথম কথা হচ্ছে আমি খুব চাই যে আরশাদ আদনান এবং শাকিব খান এই দুইটা মানুষ আরও দীর্ঘদিন একসাথে কাজ করুক। আমার বিকল্প ইন্ডাস্ট্রিতে অনেক আছে, বিশ্বাস করেন, মানে আমার চেয়ে ভালো অপশন আছে ভাইয়া। বাট অ্যাজ এ প্রডিউসার শাকিব, মানে আরশাদ আদনান এবং হিরো শাকিব খানের এই মুহূর্তে কোনো বিকল্প নাই। কেন বিকল্প নাই, শাকিব খানের কেন বিকল্প নেই, এটা আসলে আমার বোঝানোর কিছু নাই। এভরিওয়ান নোজ নাম্বার 1, বা কেন কি আদনান ভাইকে কেন দরকার আমি মনে করি। ভাই আপনি তো লেখালেখি করেন, অনেক ভালো লিখেন, আপনি একটা রুমে বসে মনের মাধুরী মিশে লিখে ফেললেন ভাইয়া, যা মন চাই তাই লিখলেন, মহাকাশে চলে গেলেন, নাসায় চলে গেলেন। সিনেমা কিন্তু তা না, সিনেমা বানাইতে টাকা লাগে ভাইয়া, ইউ নিড মানি। এখন 3টা জিনিস খুব দরকার। একটা হচ্ছে সিনেমাটা বোঝা, যে সিনেমা কত টাকা লাগে, সিনেমার গল্প কি, সিনেমার ইমোশন কি, কস্টিউমে কত টাকা লাগে, এই সিনেমার ডিটেল রিলিজ কীভাবে দিতে হয়, ডিটেলিং বোঝা, এবং ওই প্রযোজকের পর্যাপ্ত পরিমাণ টাকা থাকা, এবং তার চেয়ে জরুরি এই পর্যাপ্ত পরিমাণ টাকা খরচ করার কলিজা থাকা। এই 3টা জিনিস আল্লাহ পাক আরশাদ আদনানের মধ্যে দিয়েছেন। উনি দীর্ঘদিন সিনেমার সাথে আছেন, উনি দীর্ঘদিন নাটকের সাথে আছেন, উনি জানেন শুটিংয়ে কত টাকা লাগতে পারে, কেন লাগতে পারে,
বেশি টাকা দিলে এটার আউটপুট কী দাঁড়াবে? ওনাকে যেই পরিমাণ টাকা একটা সিনেমা বানানোর জন্য দরকার ওনার সেটা আছে, এবং সিনেমা বানানোর জন্য যেই টাকা খরচ, আগে কিন্তু সিনেমার ছিল জমিদারি ব্যবসা, সিনেমা কিন্তু কলিজা লাগে ভাই, এটা কিন্তু আপনি এক বছরের মধ্যে 2 কোটি 3 কোটি 5 কোটি টাকা দিচ্ছেন, হয় ডাবল হচ্ছে নাহলে নাই হয়ে যাচ্ছে, পার ডে লাখ লাখ টাকা, মানে এটা তো ছোটখাটো বিষয় না, এটা তো বিরাট ব্যবসা। এইটা করার জন্য আপনাকে মানসিকভাবে অনেক স্ট্রং হইতে হবে, টাকা খরচের অভ্যাস থাকতে হবে আপনার। কিন্তু আপনি যদি এই গুনে গুনে এইভাবে গুনে গুনে টাকা দেন আপনার সিনেমা হবে না। তো আদনান ভাইকে আমি খুব চাই যে আদনান ভাই থাকুক ইন্ডাস্ট্রিতে, কারণ আদনান ভাই ভালো টাকা দিবে, ভালো প্রজেক্ট হবে, সেটা সাকিব ভাই থাকলে জিনিসটা এই লেভেলে চলে যাবে। কারণ আপনার মধ্যে টাকাটা রিটার্ন আসতে হবে, সে একবার হয়তো দিলেন রিটার্ন আসলো না, নেক্সট টাইম তো উনি আর বড় রিস্ক নেবেন না। ইন্ডাস্ট্রির জন্য এই দুইটা লোকের একসাথে থাকা খুব জরুরি। যদিও নানান প্রশ্ন করছিল যে প্রিয়তমায় উইদাউট আশাদ আদনান প্রিয়তমায় এতটা হিট করতো না, এতটা হিট করতো না বলবো না, আমি তো বলবো উইদাউট আশাদ এটা হইতো না। মানে আমাকে যদি জিজ্ঞেস করেন উইদাউট, আদনান ভাই যখন এই ছবিটার মানে নির্মাণের জন্য আমাকে বলেন তখন ঈদের বাকি 2 মাস, ওই সময় বাংলাদেশে কোনো লোক এই 2-2.5 কোটি 3 কোটি টাকা রিস্ক নিয়ে বলবে না। যদি কোনো কারণে আমরা মিস করতাম ছবিটা ঈদে আসতে, কি হইতো ছবিটা আবার কবে আসতো না আসতে যায় না, সো এটা হইতো না। আর হিট হওয়ার পিছনে ওনার অবশ্যই তো অবশ্যই আছে, কারণ উনি যদি ঠিকঠাক টাকাটা না দিতেন ভাই, আমি তো ওই অল্প সময় এত ছবিটিকে দেখে মনে হয়েছে আপনি কত লোক, আপনি শাকিব খানকে কোনোদিন এতগুলো লোকেশনে দেখছেন, এতগুলো লুকে দেখছেন কন্টিনিউটি ব্রেক ছাড়া? শাকিব ভাইয়ের অবদানও যেমন আপনাকে স্বীকার করতে হবে, আপনাকে আদনান ভাইয়ের অবদানও স্বীকার করতে হবে। এবং আমি যেটা বারবার বলি, সত্যি সত্যি চাই যে এই দুইটা লোক একসাথে কাজ করুক, যদি ইন্ডাস্ট্রি অনেকেই চায় না যে এরা একসাথে কাজ করুক। হ্যাঁ, এটা তো থাকে বাঙালি আমাদের স্বভাব। কিন্তু শাকিব খান নাকি এই 3 পরিচালকের ভেতরে তোমাকে সবচেয়ে বেশি আদর ভালোবাসা দেয়? সেটা যদি আপনি ভাই হিসেবে বলেন, যদি ভাই মানে ছোট ভাই হিসেবে বলেন, তাহলে তো আমি ভাই অবশ্যই পাই। কেননা 2017 সাল থেকে আমি ধরেন অন্য কোনো আজ পর্যন্ত কোনো হিরোর সাথে কাজ করি নাই, আমি শুধু তার সাথে গল্প নিয়ে আলোচনা করছি। এই প্রেমের রহস্য কি? প্রজেক্ট হোক আর না হোক আমি ওয়েট করছি। কোন ভিডিও আছে তোমার কাছে? না, কোনো ইয়া নাই। কিন্তু 2000 এবং শাকিব ভাই যখন আমেরিকায় ছিল 9টা মাস, ওই 9টা মাস যেহেতু আমি আগে ছিলাম ওই জায়গা থেকে, আমি আমেরিকার সিটিজেন হিসেবে সিনিয়র, সো আমি চেষ্টা করছি যেন শাকিব ভাইয়ের সমস্যা না হয়, শাকিব ভাইয়ের কী কী লাগবে না লাগবে। উনি তো চাইলেই ম্যাস পিপলের মতো সব জায়গায় যেতে পারেন না, মুভ করতে পারেন না। সো সেই জায়গা থেকে তো মানে যদি সিনেমার ডিরেক্টরের বাইরে হিসাব করেন তো ডেফিনেটলি আমি তো স্নেহটা পাওয়ার আমি মনে করি অধিকার বেশি রাখি। আর ডিরেক্টর হিসেবে আমার মনে হয় উনি সবাইকে সমান চোখেই দেখেন। প্রিভিয়াস যদি বলি যে রায়হান রাফির সাথেও একটা বিষয়ে একটু দূরত্ব হয়েছিল, অনন্য মামুনের সাথেও এর আগে দূরত্ব হয়েছিল, তারপরে সে দুটাই কিন্তু রাফির না, দুটাই কিন্তু রাফির, আমি মনে করি রাফির এবং মামুন ভাইয়ের জায়গা থেকে, শাকিব ভাইয়ের জায়গা থেকে না। কিন্তু মামুন ভাই সিনেমা বানায় 2 ভাগে ওটিটি দিল, এটা তো শাকিব খান রাজি হয় নাই। এবং আবার রাফির বিষয়ে কিন্তু রাফি সিনেমাটা বানাতে পারলো না, এটা তো শাকিব ভাই দোষ না। শাকিব ভাইয়ের জায়গায় কিন্তু কোনো দুজনের ব্যাপারে কিন্তু আমি যদি দেখেন সেটা কিন্তু ওই পাখি ছিল। সেই জায়গা থেকে আমি আবার অনেক মানে এখানে বিষয় আছে, কারণ আমার যেহেতু এটা আসলে প্রফেশন না সিনেমাটা, মানে একমাত্র রুটি রুজি না, সেক্ষেত্রে আমি আসলে অনেক বেশি ওয়েট করতে পারি, বা আমার যেটা মনে হচ্ছে আমি অনেক বেশি ধৈর্য ধরতে পারি। কিন্তু আজকে যদি এইটাই যদি আমার ধরেন বাসা ভাড়া দিতে হইতো, আমার সংসার চালাইতে হতো, তাইলে হয়তো বা আমাকে অনেক আরও অন্য ডিসিশন নিতে হইতো। সো হয়তো রাফির জায়গা থেকে তখন রাফির সিচুয়েশন ছিল, বাট আমি যেটা বলবো যে শাকিবের জায়গা থেকে কিন্তু শাকিব ভাই কোনো ধরনের মানে উনি ওনার জায়গায় কিন্তু ঠিক ছিলেন। এখন যেই আলোচনাটা প্রতীয়মান হয় যে হিন্দি ছবি আনা নিয়ে, যদিও এটার সাথে অনন্য মামুন অনেকাংশে জড়িত, হিন্দি ছবিটা কেউ বলছে হুমকি, কেউ বলছে একটু প্রিসাইজ করে আনা উচিত। যেহেতু ফিল্ম নিয়ে আলোচনা হচ্ছে, তুমি বলছো আগামী 5 বছরের ভিতরে একটা দারুণ জায়গায় যাবে, তো হিন্দি ছবি কতটুকু প্রভাব? হিন্দি ছবি অবশ্যই আনা উচিত, কিন্তু অবশ্যই নিয়মের মধ্যে। হিন্দি ছবির জন্য ট্যাক্স বেশি হতে হবে। হিন্দি ছবির যেই হলে চালাবেন সেই হলে 4টা আগে আপনি দেখছেন না 4টা শো ছিল, 2টা ঈদের সময় 2টা ছবি, ওই ছবি যেগুলো। সো হিন্দি ছবি যখন আসবে তখন 2টা ছবি হিন্দির শো থাকবে, 2টা বাংলা শো থাকবে। এটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে। মাল্টিপ্লেক্সে 60% বাংলা ছবি থাকবে বা 50% বাংলা ছবি থাকবে, 50% আপনি হিন্দি দেন, কোনো সমস্যা নেই। যে আপনার 4টা স্ক্রিন আছে, আপনি 2টা দিয়ে দেন বাংলা, 2টা দিয়ে দেন হিন্দি, কিন্তু ট্যাক্স বেশি থাকবে। এবং হুট করে আপনি বলবেন ওই ছেড়ে তোর বিয়ে কালকে, যে আমি একটা ছবি রিলিজ করছি, ফট করে আপনি কালকে এসে বলবেন যে রিলিজ না, হয়তো হবে না। আপনি রিলিজ দিতে চান, আপনি আরও প্রিসাইড হন। আপনি তো জানেন যে কবে পুষ্পা 2 রিলিজ হবে, আপনি একদিন আগে কেন বলবেন আমি পুষ্পা 2 নিয়ে চলে আসছি? কোনো দরকার নেই তো, আপনি এখনই থেকে প্রিপারেশন নেন। তাহলে আমি জানবো আচ্ছা পুষ্পা 2 বড় ছবি, পুষ্পা 2 সাথে আমি আসবো না। সো হিন্দি ছবি অবশ্যই আনা উচিত, আনতে হবে নানান কারণে। এই সময় আমি পারতেছি না, এই জন্য আমি আমার দর্শককে কেন বঞ্চিত করবো? কারণ দর্শককে তো আপনি সংস্কৃতিকে আটকে রাখতে পারছেন না। সে ওটিটিতে ছবি দেখছে, সে ইউটিউবে ছবি দেখছে, ছবি যেহেতু সে দেখছেই, তাহলে সে হলে গিয়েই ছবিটা দেখুক, উপভোগ করুক। লেভেল গ্রাউন্ড হচ্ছে না একেবারে, এবং অনেকের জন্য এটা অন্তর্জাল 5 বার পেছাতে হলো।
তুমি হয়তো বড় সুপারস্টারকে নিয়ে কাজ করছো, সেজন্য ভয় নাই, প্রভাবশালী প্রযোজক আছে, তুমি ঈদ পাচ্ছ, সেজন্য তোমার অত টেনশন নাই, কিন্তু বাকিরা তো কান্নাকাটি করছে। আমি স্পেসিফিক কোনো ছবির নাম বলতে চাই না, আমি স্টিল বিলিভ করি ছবির মান যদি ধরেন, আমি অডিয়েন্স আপনি যদি ঢাকার মাল্টিপ্লেক্স ছাড়া, মানে মাল্টিপ্লেক্সে কোনো ইন্ডাস্ট্রি না, বাইরে আপনি মধুমিতা গেলেই থেকে টের পাবেন, আপনি এখানে একটা হিন্দি ছবি ছাড়েন, এখানে একটা বাংলাদেশের একটা ভালো ছবি চলেন, মানুষ বাংলাদেশের ভালো ছবিটা দেখবে। কতটা না মানে আমরা কতটা না হিন্দি ছবির দোষ, কতটা না শাকিব খানের ডেট পাচ্ছি না, আরশাদ আদমের পাচ্ছি না, এটা হচ্ছে আমার মনে হয় একটু বলি না যে আমি আসলে কী বানাচ্ছি। আমি যেটা বানাচ্ছি এটা যদি শাকিব খান সহ হলেও কি দেখতো, শাকিব খানের সব ছবি কি সুপারহিট, মানে আমি কি বানাচ্ছি এই জায়গাটাও কিন্তু আমার মনে হয়, মানে আমি জানি না আমি রুড হয়ে যায়, মানে আমি মানে যে আমার কাছে মনে হচ্ছে যে এটাও মানে ছবিগুলোও ভালো হওয়া দরকার। মানে ধরেন হুব্বার সাথে দুটো ছবি আসছে, অনেক ধরনের আয়োজন হয়েছে, ওই ছবিগুলো যদি হুব্বার চেয়ে ভালো হইতো ডেফিনেটলি আমার মনে হয় মানুষ ওটাকেই বেছে নেবে। বাট হুব্বা যেই প্রক্রিয়া আসছে সেটা আমি কোনোভাবেই সমর্থন করি না। আমি যেটা বললাম যে হুট করে আপনি একটা সিনেমা রিলিজ দিতে পারেন না, কারণ একটা প্রডিউসার প্ল্যান থাকে। আমি আজকে থেকে প্ল্যান করতেছি যে আমি কবে আমার মায়া রিলিজ দিব বা দরদ রিলিজ দিবে, তো আপনি হুট করে একটা শাহরুখ খান একটা ছবি নিয়ে আসলেন বা যে কোনো হোয়াট এভার ইট ইজ, এটা তো ক্লাশ করবে অবশ্যই পরিকল্পনা অনুযায়ী। তো আমি মনে করি যে ভাইয়া, এবং এই যে একদিন আগে সেন্সর হচ্ছে, রাতের আধারে সেন্সর হচ্ছে, এটা আমাকে কষ্ট দেয় মানসিকভাবে। হ্যাঁ, কারণ অনেকে তো মাসের পর মাস বসে আছে, মানে সেন্সর করতে পারছে না, তো ওর তো জিনিসটা ভালো লাগছে না। সো আমার কাছে মনে হচ্ছে যে হিন্দি ছবি অবশ্যই আনা উচিত, কিন্তু নিয়মের সাথে, স্পেসিফিক্যালি 2-3টা নিয়ম যেটা আমি বললাম যে আপনি হুট করে দিতে পারবেন না, এবং আপনাকে ট্যাক্স বেশি দিতে হবে, যার টাকা বেশি সে দেখুক, সরকারও উপকৃত হোক, এবং অবশ্যই আপনার 50-50 মিনিমাম 50-50 সিঙ্গেল স্ক্রিন হলে 2টা তুমি শোকে দাও, তুমি 3টা 12টার 3টা ওকে দাও, 6টা 9টা আমাকে দাও, কোনো সমস্যা নেই, রেশিওতে দাও। আর মাল্টিপ্লেক্সে ভাই তুমি তোমার কয়টা 40টা শো, 20টা তুমি ওকে দাও, 20টা আমাকে দাও। রাইট। একেবারে শেষ পর্যায়ে দুটো প্রসঙ্গ নিয়ে আসলে হচ্ছে ঈদ নিয়ে অনেকেরই আসলে যে ঈদটাও ঈদেই ব্যবসা হয়, কিন্তু ঈদেই যদি সাকিব থাকে তো আবারও একই প্রশ্ন যে বাকিরা তাহলে কি করবে, বাকি সময়গুলো হিন্দি ছবির দখলে চলে যায় এবং ঈদটা আবার স্বাভাবিকভাবেই সুপারস্টারের দখলেই থাকে। এটার সলিউশনটা কি আসলে? এটার সলিউশন হচ্ছে মানে এটা আসলে মানে উত্তর দিতে চাই না, আমি আর একটু এলাবোরেট বলি। ধরো তুমি আছো, শাকিব খান আছে, আরশাদ আছে, এই জুটের একটা বোমা, আচ্ছা এই বোমাটা তুমি যে কোনো জায়গায় তুমি ফেললে ওই সময় আসলে একটা দারুণ ব্লাস্ট হবে, বা ওই সময় ঈদ আর কি বলা হয়, এবং সেটা মামুনরা লিখছেও যে আমি যে সময় রিলিজ দেবো ওই সময় ঈদ। তো সেই সময় ঈদটা তৈরি করো, তাহলে ঈদের একটা বড় জায়গায় একটা অন্যরা সুযোগটা পাইলো। এবার আমি আপনাকে প্রশ্ন করি, কেন করব? আমি 5 কোটি টাকা দিয়ে অন্যদের চিন্তা করবো না, আমি আমার চিন্তা করবো? মানে হ্যাঁ, ওই যে বড় মাছ সব ছোট মাছদের খেয়ে ফেলছে না, বিষয়টা তা না। আপনি বড় মাছ হন। শাকিব খান কি 24 বছরে বড় মাছ ছিল? টুক করে বড় আরশাদ কি বড় মাছ ছিল? আরশাদ খালি প্রিয়তমা হিট দেখতেছেন, এর আগে যে ওনার 2টা ছবি সোসো গেছে সেটা দেখবেন না। তো একদিনই কিন্তু হয় নাই ভাইয়া। আমি বলতে চাচ্ছি, ধরেন ঈদ শাকিব খানের ছবিও নাই, হিন্দি ছবিও নাই, বাংলা সিনেমা রিলিজ হয়েছে না, তার কয়টা হিট হয়েছে? হয় নাই কেন ভাইয়া? কন্টেন্ট ভালো বানান। ইটস নট অ্যাবাউট ঈদ, ইটস নট অ্যাবাউট হিন্দি সিনেমা, ইটস নট অ্যাবাউট শাকিব খান। আমাকে বলে তুমি তো বড় বড় কথা কইতেছো, তুমি তো শাকিব খানের নিয়ে পাইতেছো, সেটা ঠিক আছে। শাকিব খান ছাড়াও আমার কথা বাদ ধরেন, আমি যোগ্য না, আমি কিন্তু বহুত মেধাবী ডিরেক্টর আছেন যারা শাকিব খান ছাড়াও এই ইন্ডাস্ট্রিতে মোল্লাবাড়ির বউ গেছে, এই ইন্ডাস্ট্রিতে মনপুরা গেছে, এই ইন্ডাস্ট্রিতে আয়নাবাজি গেছে, হাওয়া গেছে। কিন্তু আপনাকে কন্টেন্ট বানাতে হবে, কাউকে দোষ দিয়ে হয় কি। এখন আমি মনে করেন যদি এই রাজকুমার ফেল করে, আমি নানান ধরনের বায়া এই হয় নাই, ওই পারি নাই, এই করি নাই, কিন্তু ছবি ঠিকঠাক বানান, ঠিকঠাক রিলিজ দেন, প্রচারণা করে, ছবি চলবে ভাইয়া, যদি ছবি ভালো হয়। কারণ মানুষ ছবি, বাংলাদেশের মানুষ ছবি দেখতে ভালোবাসে, তারা ছবি দেখতে যায়। কবে নাগাদ ট্রেলার বা গান? আমি ফেব্রুয়ারি লাস্ট উইক থেকে একদম কন্টিনিউ এভরি উইক ছাড়বো একদম। হ্যাঁ, এবং 28শে মার্চ হচ্ছে আমাদের সাকিব ভাইয়ের জন্মদিন, ওই দিন আমি ট্রেলার ছাড়বো। সব মিলে প্রস্তুতি অবশ্যই অনেক অনেক শুভকামনা। একই সাথে তোমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। আমার দর্শকদের উদ্দেশ্যে তো আমার দর্শক আদৌ আছে কিনা আমি জানি না, যেটা হচ্ছে যে শাকিব খানের দর্শক বা আদনান ভাই যারা প্রতি আস্থা রাখেন, সবার প্রতি আমি বলতে চাই সেটা হচ্ছে যে আপনার প্রিয়তমায় যেই ভালোবাসাটা দেখাইছেন, এটা মানে কৃতজ্ঞ আমরা টিমের কাছ থেকে। এবং আমি বিশ্বাস করি, আমি চেষ্টা করছি প্রিয়তমা থেকে অনেক বেটার ফিল্ম বানানোর জন্য, এবং আপনারা হলে আসবেন, দেখবেন,
প্রিয়তমা দেখার পরে যেমন যে জায়গাগুলো আপনাদের ভালো লাগে নাই আপনারা শেয়ার করছেন সেরকম শেয়ার করবেন। আমরা চেষ্টা করব পরবর্তী সিনেমায় যদি আদৌ করতে পারি তাহলে ওই জায়গাগুলো ঠিকঠাক করার। আর সবসময় আমি একটা কথা বলি, ভালো সিনেমা তখনই ফেল করে যখন ভালো দর্শকরা সেটাকে সাপোর্ট দেয় না। সো ভালো সিনেমা তখনই হবে যখন ভালো দর্শক আসবে। প্রিয়তমা আমরা একটা নতুন দর্শক পাইছি, ওই দর্শকটা আবার হলে আসুক, আবার ছবি উপভোগ করুক, এটা আমি চাই। এবং সবাইকে অনেক অগ্রিম ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং দেখা হবে ইনশাআল্লাহ সিনেমা হলে। থ্যাংক ইউ হিমেল, তোমার সাথে আড্ডা দিলে আসলে আড্ডা ফুরাতে চায় না, অনেক প্রশ্ন থাকে। যেমন একটা সংযুক্ত প্রশ্ন করি, অনেকে প্রশ্ন করে যে হিমেল আশরাফের অনেক টাকা এই জন্য ওটিটি ওয়েব ফিল্ম এগুলো করে না। রাফি বলছে ঠিক আছে আমরা তো চলতে হয়, সো এটা তো ফ্যাক্ট না, এটা না মানে ওটিটি অনেক টাকা না ভাই, আমার ধরেন 3টা রেস্টুরেন্ট থেকে যা আসে তাতে আমার চলে যায়। সো আমাকে আসলে আর কেন আমার ওটিটি, ডেডিকেটেডলি রাজকুমারের পরে আবার নেক্সট প্রজেক্ট নিয়ে ভাবো। আমি সিনেমা ছাড়া আর কিছু কোনোদিন করবো না ভাইয়া। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই মানুষটি সিনেমা নিয়ে থাকুক এবং যে মাঝে মাঝে হুমকি দেয় চলে যাবে, তো এটা আমরা এর আগেও বলছি যে কখনো যাতে না যেতে হয়। বারবার আমাদের চলচ্চিত্রকে সমৃদ্ধ করুক হিমেল আশরাফ এবং রাজকুমার টিম, শাকিব খান, টোটাল এই বাংলা চলচ্চিত্রের দর্শকদের প্রতি অভিনন্দন, সমৃদ্ধি বাড়ুক আমাদের চলচ্চিত্রে, সেই শুভকামনায় শেষ করছি। আল্লাহ।